গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা যে রাজ্যে বসবাস করি সেই রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ, তাই তো? আমরা গত দু একটি ক্লাসে পশ্চিমবঙ্গের যে শিল্প রয়েছে সেই শিল্প নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা কোন কোন শিল্প সম্পর্কে জেনেছিলাম বলো তো? ভেরি গুড। লৌহ ইস্পাত শিল্প, বস্ত্র বয়ন শিল্প, পাট শিল্প, চা শিল্প, এই চারটে শিল্প নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা, আজকে আমরা যে শিল্পটা নিয়ে আলোচনা করব সেটি কিন্তু হলো একটা নতুন একটি শিল্প। সেই শিল্পটার নাম হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। আজকের আমরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে বিস্তারিত জানবো। ঠিক আছে? কোন কোন অঞ্চলে এটি বেশি হয়, বা কিভাবে এটি হচ্ছে, গড়ে ওঠার কারণ কি, বা এর ভবিষ্যতের সম্ভাবনাই বা কতটা রয়েছে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তার আগে চলো দেখি তোমাদের গত ক্লাসের পড়াগুলো কেমন মনে আছে। আচ্ছা, কেউ আমাকে বলো তো, পশ্চিমবঙ্গে প্রথম লৌহ ইস্পাত যে কেন্দ্র, সেই কেন্দ্র কবে স্থাপিত হয় এবং কোথায়? পশ্চিমবঙ্গে। ভেরি গুড। 1874 সালে বর্ধমান কুলটিতে বরাকর আয়রন কোম্পানি বলে একটি কোম্পানি প্রথম লৌহ ইস্পাত শিল্প কিন্তু উত্তোলন করতে শুরু করে। এর পরবর্তীকালে কিন্তু ধীরে ধীরে আরো অনেক কোম্পানি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এই যে কোম্পানিগুলো কিন্তু যুক্ত হয়ে বর্তমানে লৌহ ইস্পাত শিল্পে কিন্তু পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, তাই তো? আচ্ছা বলতো যে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কি, মনে আছে? ভেরি গুড। কয়লা, বিভিন্ন রকম খনিজ, ম্যাঙ্গানিজ, আকরিক লোহা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আহ, লৌহ আকরিক শিল্পের প্রধান কাঁচামাল, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, বলো তো আমাকে যে আমরা কিন্তু পাট শিল্প নিয়ে আলোচনা করেছিলাম, করেছিলাম তো? তাহলে এই যে পশ্চিমবঙ্গের প্রথম তথা ভারতবর্ষের প্রথম পাট কল কোথায় স্থাপিত হয়েছিল এবং কত সালে স্থাপিত হয়েছিল? ভেরি গুড। হুগলির রিষাড়াতে কিন্তু প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। সেটি কিন্তু হলো 1855 সালে। দেখো, তখন কিন্তু আমাদের এই ভারতবর্ষ ব্রিটিশদের দ্বারা পরাধীন ছিল, তাই না? ব্রিটিশরাই কিন্তু এই পাটকল বিদেশ থেকে বা ইউরোপ থেকে নিয়ে এসে এখানে স্থাপিত করে। সেটি কোথায়? হুগলির রিষাড়াতে। বর্তমানে আরো যে বিভিন্ন কেন্দ্র রয়েছে এই পাটকলের যে কেন্দ্র, সেগুলো কি তোমাদের মনে আছে? হুগলি নদীর দুই তীরে প্রচুর পাটকল বা পাট কেন্দ্র গড়ে উঠেছিল। সেগুলো কি কি? রিষড়া, শ্রীরামপুর, ভদ্রেশ্বর, হাওড়া, শিবপুর, সাঁকরাইল, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু সবই পাট শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু পাট শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। পাটজাত যে দ্রব্য, সেগুলো কিন্তু সবই উৎপাদন হয় এইসব জায়গা থেকে। আচ্ছা, তাহলে এই যে পাট শিল্প গড়ে ওঠার পিছনে কিন্তু একটা ঐতিহাসিক কারণ রয়েছে। সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পাট চাষ, এটা অনুকূল পরিবেশ রয়েছে, তাই না? ফলে পাট চাষের যোগান বেশি থাকায় পাটজাত দ্রব্য উৎপাদনেও কিন্তু সহজলভ্য হয়েছে। শ্রমিকের অভাব নেই, পশ্চিমবঙ্গে অসংখ্য জনসংখ্যা রয়েছে, শ্রমিকের অভাব নেই, কাঁচামালের অভাব নেই, ইত্যাদি কারণবশত পশ্চিমবঙ্গে কিন্তু পাট শিল্প উন্নতি লাভ করেছে। আচ্ছা, এবারে আমরা গত ক্লাসে বস্ত্রবয়ন শিল্প পড়েছিলাম। বলতো, ভারতের প্রথম বস্ত্র কারখানা কোথায় গড়ে উঠেছিল? তোমাদের মনে আছে? ভারতের প্রথম বস্ত্র কারখানা কোথায় গড়ে উঠেছিল? ভেরি গুড। হাওড়ার ঘুষুরিতে কিন্তু প্রথম বস্ত্র কারখানা গড়ে উঠেছিল। এরপরে ধীরে ধীরে পানিহাটি, সোদপুর, বেলঘড়িয়া, রানাঘাট, বিভিন্ন যে স্থান রয়েছে, এই সব স্থানগুলোতে কিন্তু বস্ত্র বয়ন শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছিল। আচ্ছা, এটা গেল বস্ত্র বয়ন শিল্প। এরপরে আমরা কি পড়েছিলাম? চা শিল্প পড়েছিলাম না? পড়েছিলাম তো? তাহলে বলতো, বর্তমানে চা শিল্পে কিন্তু কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে চা শিল্পের সমস্যাগুলি কি কি, বলো।
ভেরি গুড। শ্রমিক ও মালিকের মধ্যে বিরোধের ফলে কিন্তু চা শিল্পে একটা ব্যাঘাত ঘটে, তাই না? আমরা মাঝে মাঝেই শুনি যে শ্রমিক এবং মালিকের মধ্যে বিভিন্ন কারণবশত দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, ফলে চা যে উত্তোলন সেই প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে, ফলে চা শিল্পে ব্যাঘাত ঘটছে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো বাগিচাগুলি কিন্তু সেই প্রাচীন কাল থেকে একই রকম হয়ে রয়েছে, যার ফলে এর ফলনটা কম হচ্ছে। বাগিচাগুলি পুরনো হওয়ার কারণে বা প্রাচীন হওয়ার কারণে কিন্তু এর ফলন ধীরে ধীরে কমে যাচ্ছে। এবারে আমাদের এখানে কিন্তু এই চা চাষটা শুরু করেছিল ব্রিটিশরা, ঠিক আছে? তাহলে ব্রিটিশরা যে পরিকাঠামো তৈরি করে দিয়ে গেছিল সেই পরিকাঠামো কিন্তু বর্তমানে একই অবস্থায় রয়েছে। তার নতুনত্ব কিছু ধাঁচ যে সময়ের সাথে সাথে পাল্টাবে সেগুলো কিন্তু হচ্ছে না, ফলে এই যে চা শিল্প ধীরে ধীরে সমস্যার সম্মুখীন হচ্ছে। আরো একটা বড় সমস্যা হলো পশ্চিমবঙ্গে যে চা উৎপাদন হয় সেটি কিন্তু হেক্টর প্রতি অনেকটাই কম উৎপন্ন হয়। পরিকাঠামোগত অভাবের জন্যই এই যে হেক্টর প্রতি চা উৎপাদন এটা যথেষ্ট কম হচ্ছে। তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু এই যে আহ, বিভিন্ন রকম শিল্পের কথা বলছি, চা পড়লাম, খাদ্য, তারপরে বস্ত্র, লৌহ ইস্পাত, আছে কিন্তু আমরা খাদ্য প্রক্রিয়াকরণ পড়বো, তাই তো? এটাও এক প্রকার শিল্প। তোমাদের মনে আছে যে ভারতের টি বোর্ড কোথায় অবস্থিত? বলো। চা শিল্পের উন্নতির জন্য কিন্তু টি বোর্ড তৈরি করা হয়েছিল। সেটি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কলকাতায় যে রয়েছে সেই কলকাতাতে কিন্তু টি বোর্ডটা রয়েছে। আচ্ছা, বলতো চা উৎপাদনে সব থেকে ভারতের মধ্যে প্রথম রাজ্য কোনটি? আসাম। ভেরি গুড। আসাম কিন্তু চা উৎপাদনে সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে আসাম তো প্রথম স্থান। এবার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই যে জায়গাগুলোতে কিন্তু চা চাষটা ভালো হয়। আমাদের পার্বত্য অঞ্চলে পাদদেশের চা চাষটা ভালো হয় কেন তোমরা সকলেই জানো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এই যে ভারত পশ্চিমবঙ্গের ম্যাপটা রয়েছে, কেবলমাত্র এইটুকু জায়গায় কিন্তু চা চাষটা ভালো হচ্ছে, কারণ সেখানে চা চাষের অনুকূল পরিবেশ রয়েছে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু চা চাষ তেমন ভাবে হয় না। সেখানে পাট রয়েছে, বস্ত্রবান শিল্প ভালো গড়ে উঠেছে। অর্থাৎ অনুকূল পরিবেশের জন্য বিভিন্ন রকম শিল্প কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন বিভিন্ন রকম ভাবে কিন্তু বৃদ্ধি ঘটেছে, তাই তো? ঠিক আছে, তাহলে আজকের আমরা যে বিষয়টা আলোচনা করব, খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্প, সেই শিল্প সম্পর্কেই জানবো। তাহলে চলো আজকে শুরু করি ক্লাসটা। প্রথমে আমরা জানবো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কি জিনিস। দেখো, আধুনিক কালে যে কটি শিল্প অতি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু অন্যতম। কেন অন্যতম? মানুষ দিনের পর দিন যত আধুনিকতর হচ্ছে তত কিন্তু এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা আরো বেশি করে মাথাচাড়া দিয়ে উঠছে। অর্থাৎ বিভিন্ন প্যাকেজিং এর ব্যবস্থা, বিভিন্ন সুস্বাদু জিনিস, সেগুলোকে প্রক্রিয়াকরণ করে বিভিন্ন নতুনত্ব জিনিস তৈরি করা, সবই কিন্তু খাদ্য। মানুষ কিন্তু খেতে আরো ভালোবাসে দিনের পর দিন, তাই না? বিভিন্ন রকম নতুন নতুন খাবার তারা স্বাদ গ্রহণ করার জন্য আগ্রহী হয়ে উঠছে। ফলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু বর্তমানে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এবারে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কি? কৃষি, মাছ, পশুপালন, পোল্ট্রি প্রভৃতি ক্ষেত্রে উৎপাদিত খাদ্যদ্রব্য সরাসরি খাবার উপযুক্ত বা আংশিক অথবা সম্পূর্ণভাবে রান্না করে খাবার তৈরি ও তার গুণমান বজায় রাখার জন্য মোড়কজাত করা ও হিমজাত করার সাথে যুক্ত সকল শিল্প হলো কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। দেখো, তুমি কিন্তু ঘরে বসেই এখন ফোনের মাধ্যমে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন একটা মাছ তুমি অর্ডার দিচ্ছ, সেই মাছটা কিন্তু প্যাকেটিং হয়ে সম্পূর্ণরূপে চলে আসছে, তাই না? আবার তুমি জুইগো, কি বলে এটাকে, সুইগি, জোম্যাটো, এই যে অ্যাপস গুলো রয়েছে এগুলোর মাধ্যমে কি আমরা সরাসরি খাবার, রান্না করা খাবার কিন্তু সরাসরি অর্ডার করতে পারছি, তাই না? তাহলে এই যে প্যাকেটিং এর সাথে যুক্ত যে প্রক্রিয়াটা, সেটিই কিন্তু হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। সেটি কি কি ক্ষেত্রে হবে? সমস্ত ক্ষেত্রেই, কৃষি, মাছ, অর্থাৎ মানুষ যা কিছু খাচ্ছে আজকালকার দিনে, সেগুলো কিন্তু সবই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে পড়ছে। এবং সেই মানটা কিন্তু কি হচ্ছে, অনেকে খাবার রান্না করে সম্পূর্ণভাবে দিচ্ছে তার গুণগত মান বজায় রাখার জন্য, আবার অনেকে তার গুণগত মান বজায় রাখার জন্য সেটাকে কিন্তু প্যাকেটিং করে বা মোড়কজাত করে হিমায়িত করে ওটা বরফের সাথে যুক্ত করে কিন্তু সেটি সে
ডেলিভারি করছে বা কাস্টমারের কাছে নিয়ে আসছে। এই যে প্রক্রিয়াটাই কিন্তু হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। আচ্ছা, এটি একটি কৃষিভিত্তিক শিল্প। তাহলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি ভিত্তিক? এটি কিন্তু কৃষিভিত্তিক একটি শিল্প। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বৈচিত্র্য খুব বেশি, কারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায়, অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষ ঘরে খাবার অর্ডার দিচ্ছে, তাই না? এখন মোবাইলের একটা অ্যাপসের মাধ্যমে খাবার অর্ডার দিলে কিন্তু আধা ঘন্টা বা 10 মিনিটের মধ্যে খাবার চলে আসছে, তাই তো? তাহলে এই যে শিল্প, এই শিল্পের বৈচিত্র্যটা কিন্তু খুব বেশি, কারণ শাকসবজি থেকে মাছ, মাংস, ডিম সমস্ত জিনিসই কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে পড়ছে। পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত যে কোম্পানিগুলি রয়েছে, সেগুলি কি কি সেগুলো একটু আমরা জানবো। দেখো, ছোট বড় কিন্তু অসংখ্য কোম্পানি কিন্তু রয়েছে যেগুলো খাদ্য প্রক্রিয়াকরণ করে। সেটি বিস্কুট থেকে শুরু করে দুধজাত দ্রব্য, বিভিন্ন রকম ভাজাভুজি থেকে শুরু করে সমস্ত জিনিস যারা আমরা খাই, সেই খাবার প্রক্রিয়াকরণ করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে অসংখ্য ছোট বড় কোম্পানি রয়েছে। সেগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কোম্পানি হলো, দেখো, পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত প্রধান প্রধান কোম্পানিগুলো হলো অ্যালায়েন্স কফি লিমিটেড, আম্ব গ্রুপ কোম্পানি, অমিত বায়োটেক, বেনফিস, মাদার ডেয়ারি, সকলেই তোমরা নাম শুনেছো মাদার ডেয়ারি। এছাড়া আর কি রয়েছে? আনমোল বিস্কুট লিমিটেড, সবাই আনমোল বিস্কুট সবাই নিশ্চয়ই দেখেছো। কেশিদাস অ্যান্ড সন, পৈলান ফুড লিমিটেড, রাজা বিস্কুট, শালিমার কেমিক্যাল ওয়ার্কার, ম্যাকলোয়েট রাইস ইন্ডিয়া, হলদিরাম ইত্যাদি অসংখ্য কিন্তু ছোট বড় কোম্পানি পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত। দেখো, যে কোম্পানিগুলোর নামগুলো আমরা বললাম, সেই কোম্পানিগুলি কিন্তু কম বেশি আমরা সকলে চিনি, কিন্তু অনেক খাদ্য প্যাকেটিং দ্রব্য রয়েছে যেগুলো কিন্তু আহ, এত নামকরা কোম্পানি নয়, সেগুলোও কিন্তু সবই এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে প্রধান কয়েকটি খাদ্য প্রক্রিয়া শিল্প কেন্দ্রগুলো কি কি, কোম্পানিগুলো দেখলাম কি কি। এরপরে দেখব যে পশ্চিমবঙ্গে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প রয়েছে, সেই শিল্পের কেন্দ্রগুলি কি কি। দেখো, প্রথমে রয়েছে চাল কল। এই যে চাল খাচ্ছি, ভাত খাচ্ছি, আমার বিভিন্ন রকম রাইস বাজারে নতুন নতুন হচ্ছে, নতুন নতুন প্যাকেটিং ভাবে আসছে, সুন্দর সুন্দর প্যাকেটিং করে চাল বিক্রি হয় না এখন? তাহলে এই যে এটাও কিন্তু এক প্রকার খাদ্য প্রক্রিয়ান শিল্পের মধ্যে পড়ছে। সেই চালকলগুলো কোথায় গড়ে উঠেছে? দেখো, চালকল গড়ে উঠেছে হুগলি, বীরভূম, বাঁকুড়া জেলায়। তাহলে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাতেও কিন্তু ধান চাষ হয়, কিন্তু সেগুলো যে চালকলে পাঠাতে হয়, তারপরে ধান প্যাকেটিং হয়, সেই প্যাকেটিং গুলো কিন্তু বেশিরভাগ হয় হুগলি, বীরভূম, বাঁকুড়া জেলায়, যেখানে চালকল রয়েছে। এরপরে কি রয়েছে দেখো, দুই, খাদ্যদ্রব্য। কলকাতা, হাওড়া, ধুলাগড়, দুর্গাপুরে গড়ে উঠেছে বিস্কুট কেন্দ্র। অসংখ্য বিস্কুট কোম্পানি কিন্তু রয়েছে কম বেশি, তাই তো? সেই বিস্কুট কোম্পানিগুলো কোথায় কোথায় গড়ে উঠেছে? কলকাতাতে রয়েছে, হাওড়ায় যেখানে ধুলাগড়, সেখানে কিন্তু অসংখ্য বিস্কুট কারখানা লক্ষ্য করা যায়। দুর্গাপুরেও কিন্তু অসংখ্য বিস্কুট কেন্দ্র গড়ে উঠেছে। এরপরে 3 নম্বরে যে দেখো, ফল প্রক্রিয়াকরণ। দেখো, এটি গড়ে উঠেছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায়। ফল আহ বিশেষ করে যেগুলো প্রক্রিয়া করে আচার, জ্যাম, জেলি ইত্যাদি তৈরি হয় তো ফল থেকে, সেই ফল থেকে যে আচার, জ্যাম যেটা তৈরি হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে পড়ছে। এই শিল্পটা পার্বত্য অঞ্চলে বেশি হয়ে থাকে, তাই না? বিভিন্ন রকম ফ্রুট সেখানে উৎপন্ন হয়। যেমন দার্জিলিং, আমাদের রাজ্যের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় রয়েছে, সেই জেলাতে কিন্তু ফল প্রক্রিয়াকরণ যে শিল্প, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে রয়েছে দেখো, মাংস ও পোল্ট্রি। আরামবাগের একটি আরামবাগ এটির জন্য ভারত বিখ্যাত। তাহলে এই যে মাংস পোল্ট্রির জন্য ভারত বিখ্যাত একটা জায়গা কি? আরামবাগ। সেখান থেকে পোল্ট্রি মাংস বা খাসি মাংস ইত্যাদি যে মাংস, সেটি কিন্তু সমগ্র ভারতে কি হয়? রপ্তানি করা হয়। আমরা অনেকে নাম শুনেছি না, যে হরিণঘাটা মিট, এগুলো কিন্তু সবই খাদ্য প্রক্রিয়ান শিল্পের একটি অন্যতম শিল্প কেন্দ্র রূপে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে দেখা যায়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো, ডেয়ারি ও মিষ্টি। দেখো, ডানকুনির মাদার ডেয়ারির দুধ। তাহলে মাদার ডেয়ারি যে কোম্পানি, সেটা কোথায় অবস্থিত তোমরা কি করে বুঝলে?
এখানে জেনেই কি, ডানকুনিতে, তাই না? এছাড়া পনির, দই উৎপাদন হয়, হরিণঘাটার দুধ উৎপাদন কিন্তু খুবই বিখ্যাত। প্রতিটি জেলাতেই কুটির শিল্প আকারে মিষ্টি তৈরি হয়। প্রতিটি জেলাতে কিন্তু অসংখ্য জায়গায় মিষ্টি তৈরি হয়। এই মিষ্টি তৈরিও তো আমরা খাচ্ছি মিষ্টি। তাহলে এই মিষ্টি যে তৈরি হচ্ছে সেই যে কাজটাকে কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে ফেলা হচ্ছে। অর্থাৎ যা কিছু আমরা খাচ্ছি এবং যেভাবে সেটি তৈরি হচ্ছে সেই শিল্পটাকে কিন্তু আমরা কি বলছি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। কলকাতার উপকণ্ঠে বেশ কয়েকটি মিষ্টির কারখানা স্থাপিত হয়েছে। আহ, কলকাতায় গড়ে উঠেছে বিভিন্ন খাদ্য উৎপাদন শিল্প। এছাড়া বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গায় দেখবে তোমরা ফুড পার্ক বলে একটা কথা খুব সচরাচর এখন লক্ষ্য করা যায়, যে ফুড পার্ক গড়ে উঠেছে। ফুড পার্কটা কি জিনিস? দেখো, ফুড পার্কটা এমন একটা জিনিস যেখানে কিন্তু সমস্ত রকম খাবার একসাথে পাওয়া যায়। মানুষ সেখানে বেড়ানোর সাথে সাথে বা ঘোরার সাথে সাথে কিন্তু বিভিন্ন স্টলে খাবার রয়েছে, সেখানে কিন্তু সে সেই ফুড পার্কে গিয়ে খাবার খেতে পারে। তাহলে আমরা কি কি দেখলাম, যে কি কি শিল্পকেন্দ্র? ডেয়ারি, মিষ্টি, তারপরে আহ, ফল প্রক্রিয়াকরণ, তাই তো, দুধজাত জিনিস প্রক্রিয়াকরণ শিল্প বা শিল্পকেন্দ্র কিন্তু চাল কল ইত্যাদি কিন্তু আমরা দেখলাম। আচ্ছা স্টুডেন্ট, এবারে আমরা জানবো আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতির কারণগুলো কি কি। দেখো, এক নম্বর রয়েছে কাঁচামাল। সারা পশ্চিমবঙ্গ জুড়েই প্রচুর পরিমাণে উৎপাদিত হয় শাকসবজি, শস্য, ফল, জলাশয় থেকে ধরা মাছ, পালন করা হয় হাঁস, মুরগি, গরু, ছাগল। আচ্ছা, তোমরা কিন্তু সবাই লক্ষ্য করেছো যে আমাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাতেই কিন্তু বিভিন্ন রকম শাকসবজি, ফল চাষ করা হয়, তাই তো? এবং পুকুরে মাছ চাষ করা হচ্ছে, হাঁস মুরগি বাড়ির যারা বড়রা কাকিমা বা জেঠিমা রয়েছে তারা কিন্তু বাড়িতে হাঁস মুরগি গরু ইত্যাদি ছাগল পালন করছে। এগুলো কি? এগুলো কিন্তু সবই হলো এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প রয়েছে, সেই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামাল। অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল কি? লৌহ আকরিক, তাই না? ঠিক তেমনি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামাল কিন্তু হলো এই যে বিষয়গুলো, অর্থাৎ সমস্ত রকম শাকসবজি, হাঁস মুরগি, বিভিন্ন রকম যে জলাশয় থেকে পাওয়া যায় যে যে ফলগুলো বা শাকসবজি শস্য ফল সবই কিন্তু হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামাল। আচ্ছা বলো তো আমাকে কেউ, যে বস্ত্রবহন শিল্পের কাঁচামাল কি? তন্তু না? বস্ত্রবয়ন শিল্পের কাঁচামাল কিন্তু তন্তু জাতীয় বা পাট থেকেও কিন্তু বস্ত্রবয়ন শিল্প হয়ে থাকে, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে দেখো দুই চাহিদা। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু জনসংখ্যা যথেষ্ট বেশি, তাই তো? তাহলে অর্থনৈতিক উন্নতি, মাথাপিছু আয় বৃদ্ধি, মধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি, ছোট পরিবারের সংখ্যা বৃদ্ধি, নগরায়ন, মানুষের ব্যস্ততা বৃদ্ধির কারণে কিন্তু খাবারের চাহিদা দিনের পর দিন বাড়ছে। দেখো, অর্থনৈতিক উন্নতি কিন্তু আমাদের মানুষের সাধারণত হয়ে থাকছে, তাই না? ফলে খাবারের যে চাহিদা সেটা কিন্তু দিনের পর দিন বাড়ছে। মানুষের ইনকাম বা মাথাপিছু আয় কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে আগে 10 টাকা ইনকাম করতো সে কিন্তু এখন 100 টাকা ইনকাম করছে। তাহলে এই যে বাড়তি টাকা সে কিন্তু সেই খাবারের পিছনে লাগাচ্ছে। ফলে খাদ্য প্রক্রিয়ান শিল্প কিন্তু আরো উন্নতির সাধন হচ্ছে। মধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ছোট পরিবারের সংখ্যা বৃদ্ধি। দেখো, আগে কিন্তু যৌথ পরিবার থাকতো, তাই না? যৌথ পরিবার থাকার ফলে দেখবে বাড়িতে একটা রান্নাঘরে একসাথে 15 জন 20 জনের রান্না হচ্ছে, তাই তো? কিন্তু বর্তমানে কিন্তু সেই পরিবার ভেঙে ভেঙে ছোট পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে এক একটা ফ্যামিলিতে 2 জন 3 জন করে থাকছে। এই 2 জন 3 জন থাকার ফলে তারা কিন্তু রান্না না করে বাড়িতে রান্নাঘরে রান্না না করে অনেক সময় দেখবে খাবার অর্ডার দিয়ে দিচ্ছে, তাই না? ঘরে খাবার চলে আসছে, রান্না করা খাবার কিন্তু ঘরে চলে আসছে। ফলে কি হবে? ফলে এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সেটি কিন্তু দিনের পর দিন আরো কি হবে, উন্নতির সাধন হবে। নগরায়ন বেড়ে যাচ্ছে, শহরের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে সর্বোপরি। অর্থাৎ মানুষ কিন্তু বেশি কাজের মধ্যে চলে যাচ্ছে। ফলে এই যে খাবার তৈরি করা বা উম, কি বলে খাবার বানানো ইত্যাদি বিষয়গুলো কিন্তু থেকে মানুষ যাতে মুক্তি পেতে খাবার সে অর্ডার করে দিচ্ছে। ফলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দ্রুত হারে বেড়ে যাচ্ছে। নাম্বার 3 কি, যে রপ্তানির সুযোগ, প্যাকেজিং ব্যবস্থার উন্নতির কারণে রপ্তানির সুযোগ বাড়ছে। ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু এই প্যাকেজিং ব্যবস্থার সুবিধা কিন্তু বর্তমানে লাভ
খুব বেশি লাভ করছে। যেমন বিশেষ করে একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম আমি যে পোল্ট্রি ও মাংস শিল্পের জন্য আরামবাগ কিন্তু সারা ভারতবর্ষের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে দাঁড়িয়েছে। তাহলে সারা ভারতবর্ষে এই পোল্ট্রি বা মাংস সেটি কিন্তু প্যাকেজিং হচ্ছে, প্যাকেজিং হয়ে সমগ্র ভারতবর্ষে সেটি ডিস্ট্রিবিউট হচ্ছে বা সারা ভারতবর্ষে রপ্তানি করা হচ্ছে। তাহলে এই যে প্যাকেজিং ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে কিন্তু মাংস কি নষ্ট হয়ে যাবে না? 2 দিন 3 দিন 4 দিন প্যাকেটিং এর মধ্যে থাকছে, থাকলে কি হবে? মাংস কি হবে? নষ্ট হয়ে যাবে না? কিন্তু প্যাকেটিং ব্যবস্থার উন্নতি সাধনের জন্য কিন্তু রপ্তানি দিনের পর দিন আরো বেড়ে যাচ্ছে। এরপরে 4 নম্বর রয়েছে দেখো সরকারি পরিকল্পনা। এই ধরনের শিল্পে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় বলে এই শিল্প স্থাপনে সরকার উৎসাহ দিচ্ছে। দেখো বর্তমানে তোমরা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় ফুড পার্ক দেখেছো, দেখেছো না? বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু টোটাল 12টি ফুড পার্কের অনুমোদন দিয়েছে এবং ফুড পার্ক গুলো গঠিত হয়েছে। যেমন তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ডানকুনিতে ফুড পার্ক। দেখো এই ফুড পার্কের মধ্যে কি হচ্ছে, যেমন মানুষের কর্মসংস্থান বাড়ছে, বিভিন্ন মানুষ তারা যেমন এই খাবার প্রক্রিয়াকরণের সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, তারা কিন্তু জীবিকা নির্ভর হয়ে পড়ছে এই ফুড পার্কের মাধ্যমে বা এই খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে। তাহলে এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এতে কিন্তু মানুষের ইনভলভ, অর্থাৎ মানুষ যে কাজ করছে সেই কাজ করার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, ফলে বেশি করে মানুষ লাগছে, ফলে বেকারত্ব কিন্তু অনেকাংশে কমানো গেছে এই ফুড পার্কের মাধ্যমে। এই শিল্প স্থাপনের পরে উৎসাহ দিচ্ছে সরকার। এই শিল্পে সরাসরি 100% বিদেশি বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ বিদেশ থেকেও কিন্তু কোনো সংস্থা বা কোনো কোম্পানি কিন্তু সরাসরি সে এসে এখানে ফুড পার্ক গঠন করে বিনিয়োগ করে সে কিন্তু খাদ্যের পরিষেবা সেটি কিন্তু মানুষকে দিতে পারে। আচ্ছা, সরকারি পরিকল্পনা এটা। নাম্বার 2 ফুড পার্ক। দেখো সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির জন্য বেশ কয়েকটি ফুড পার্ক তৈরি করেছে। যেমন এই যে দেখলে ডানকুনিতে প্রথমবার ফুড পার্ক নির্মিত হয়েছে। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে খাদ্য প্রক্রিয়ান শিল্পে উন্নতির কারণগুলো কি কি। তাহলে কি কি কারণ তোমরাই বলো আমাকে। ভেরি গুড। কাঁচামালের সহজলভ্যতা, সরকারি পরিকল্পনা, তারপরে চাহিদা, মানুষের চাহিদা কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। এই পয়েন্টগুলো থেকে কিন্তু তোমরা বানিয়েও লিখতে পারবে। তাই তো? আচ্ছা, সরকারি প্রয়াস। দেখো এই যে খাদ্য প্রক্রিয়ান শিল্পের উন্নয়নে সরকারের তরফ থেকে কিন্তু গৃহীত পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপগুলো কি সেগুলো আমাদের জানতে হবে। দেখো সরকার কিন্তু যখন দেখছে যে এই শিল্পের মাধ্যমে, এই খাদ্য প্রক্রিয়ান শিল্পের মাধ্যমে মানুষের কর্মসংস্থান বাড়ছে, মানুষের খাবার চাহিদা দিনের পর দিন বাড়ছে ইত্যাদির ফলে সরকারও কিন্তু এগিয়ে এসছে এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য। সেই কারণে সরকার কিন্তু বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করে থাকে। যেমন ধরো তোমার সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য কোনো কোম্পানিকে ঋণ দিচ্ছে, তাদের বিদেশ থেকে কোনো বড় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যদি কোম্পানি আসে তাদের জায়গা করে দিচ্ছে, সেখানে তারা খাদ্য উৎপাদন করতে পারছে। তাই তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু সরকারি প্রয়াসের মাধ্যমে হয়ে থাকে। এখানে 4টে পয়েন্ট আছে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু সরকারি প্রয়াস কি কি সেগুলি একটু আমরা দেখে নেব। প্রথমে দেখো রয়েছে 12টি ফুড পার্ক নির্মিত হয়েছে। ফুড পার্ক নির্মিত করার মাধ্যমে কিন্তু অসংখ্য মানুষের যে কর্মসংস্থান সেটি হয়েছে। সাথে সাথে সরকারেরও কিন্তু আয় হচ্ছে। আমরা খাওয়ার সময় বিভিন্ন জায়গায় দেখি না ট্যাক্স দেই, তাই তো? তো সেই ট্যাক্সের টাকাটা কোথায় যায়? সরকারের কাছে যায়। তাহলে যেমন সরকারি প্রয়াসের মাধ্যমে যেমন সরকার ফুড পার্ক নির্মিত করছে, সেখানে যেমন মানুষের কর্মসংস্থান সংস্থান হচ্ছে, তেমন সরকারের কিন্তু আয়ও হচ্ছে। এই 12টি ফুড পার্ক কোথায় কোথায় গড়ে উঠেছে দেখো। মালদা জেলায় হয়েছে, শিলিগুড়ি জেলাতে হয়েছে, হাওড়ার সাঁকরাইল হয়েছে, কান্দুয়া, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, শঙ্করপুর, দক্ষিণ চব্বিশ পরগনার চকগড়িয়া, তারপরে সুলতানপুর, কাকদ্বীপ, উত্তর চব্বিশ পরগনার নেজাট, হুগলির ডানকুনি এবং মুর্শিদাবাদে কিন্তু এই 12টি জায়গায় বর্তমানে ফুড পার্ক কিন্তু গঠন করা হয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে ফুড পার্কের মাধ্যমে কিভাবে আহ, আহ, কর্মসংস্থান বাড়ছে বা খাদ্য প্রক্রিয়ান শিল্প কিভাবে দিনের পর দিন বেড়ে চলেছে।
নম্বর পয়েন্ট হচ্ছে দেখো, বারাসাত ও মালদহে হিমঘর নির্মাণ। হিমঘর নির্মাণ মানে যে ঘরে কিন্তু এই খাদ্য প্রক্রিয়াকরণগুলি কিন্তু শিল্পে, ধরো কোনো জিনিস পচে যাচ্ছে বা বহুদিন রাখার ফলে সেটা পচে যাবে, খাদ্য তো সেই পচা জিনিস তো আর খাওয়া যাবে না, তাহলে সেই খাদ্যটাকে ঠিক রাখার জন্য সেটাকে কিন্তু হিমঘরে রাখা হয়। যেমন আমরা কোনো মাছ বা মাংস যখন খাওয়ার পর অবশিষ্ট থেকে যায়, তখন আমরা কোথায় রাখি সেটাকে? ফ্রিজে রেখে দেয় না? অর্থাৎ সেটি কিন্তু হিমঘর। ফ্রিজে রাখার ফলে সেখানে জীবাণু কিন্তু তাকে সরাসরি আক্রমণ করতে পারে না, বহুদিন পর্যন্ত কিন্তু রাখা যায়, তাই না? ঠিক তেমনি এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে কাঁচামাল রয়েছে, সেই কাঁচামালগুলোকে সজাগ রাখার জন্য বারাসাত এবং মালদহে কিন্তু হিমঘর নির্মাণ করা হয়েছে। কলকাতা ও বাগডোগরা বিমানবন্দর, হলদিয়া বন্দরে একটি করে কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। কারণ আমরা একটু আগেই পড়েছি যে খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে এই শিল্প বর্তমানে পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন জায়গায় কিন্তু খাদ্য রপ্তানি করা হচ্ছে, সেটা কলকাতা বিমানবন্দর হতে পারে, সেটা বাগডোগরা বিমানবন্দর হতে পারে, এমনকি হলদিয়া বন্দর যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই হলদিয়া বন্দরের যে একটা অংশ, সেটাকে কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে, যাতে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্যই কেবলমাত্র সেটি বরাদ্দ করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, আমরা এটা পড়ছি যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সরকারের গৃহীত পদক্ষেপ। আগে যে আমরা প্রক্রিয়াকরণ যে বা বিভিন্ন রকম যে শিল্প পড়ে এসেছি, যেমন পাট, বস্ত্র বয়ন, চা, এগুলোতেও কিন্তু সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই না? তোমরা মাঝে মধ্যে খবরে দেখবে যে সরকারের তরফ থেকে চা বাগানের শ্রমিক এবং মালিকদের ঝগড়া মেটানোর জন্য স্বয়ং নিজে মুখ্যমন্ত্রী নিজে সেখানে গিয়ে আলোচনা বসাচ্ছে। এবারে যারা চাষ চাষের সাথে যুক্ত, তাদের কিন্তু একটা মাসিক ভাতা বা বার্ষিক একটা ভাতা দেওয়া হচ্ছে, তাই না? এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু সরকারের তরফ থেকে সমস্ত শিল্পের উন্নতির জন্য কিন্তু করা হয়ে থাকে। সেটি চা শিল্প হোক বা পাট শিল্প হোক। পাট শিল্প কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে দিনে আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে না? কারণ আমাদের যে পাট উৎপাদিত হচ্ছে, সেই উৎপাদিত পাট কিন্তু উৎকৃষ্ট মানের নয়। দেশ ভাগ হওয়ার পর উৎকৃষ্ট মানের পাটটা কিন্তু বাংলাদেশে চলে গেছে, তাই তো? ফলে পাট শিল্প কিন্তু নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। সরকার এটিকে কিন্তু ঠিক করার জন্য বিভিন্ন রকম প্রয়াস বর্তমানে চালু করছে, কারণ পাটজাত দ্রব্য কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না। এই পাটজাত দ্রব্যের বিকল্প দ্রব্য যেমন প্লাস্টিক, পলিথিন, এগুলো মার্কেটে ভর্তি হয়ে গেছে, তাই না? এবং মার্কেটে কিন্তু এগুলো ভর্তি হওয়ার সাথে সাথে পরিবেশেরও ব্যাপকভাবে ক্ষতি করে। কারণ আমরা সকলেই জানি যে প্লাস্টিক, পলিথিন, লাইলন, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু মাটির সাথে মিশে যায় না। অপরদিকে পাটজাত দ্রব্য মাটির সাথে মিশে গিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই বর্তমানে এই যে সরকারি প্রয়াস, যেটা তোমাদের আমরা পড়াচ্ছি খাদ্য প্রক্রিয়ার মাধ্যমে, এই সরকারি প্রয়াস কিন্তু পাট শিল্পের ক্ষেত্রেও দেখা যায়। আমরা সেই শিল্পগুলো কিন্তু আগে পড়ে এসেছি, তাই না? আচ্ছা, ভেরি গুড। তারপরে রয়েছে দেখো, খাদ্যের গুণমান যাচাইয়ের জন্য যাদবপুর উত্তরবঙ্গ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার নির্মাণ করা হয়েছে। খাদ্যের গুণগান বিচার করা, অর্থাৎ খাদ্য সঠিক পরিমাণে তার কোনো জীবাণু ঢুকছে কিনা, তাতে অতিরিক্ত মাত্রায় কোনো ক্যালসিয়াম ব্যবহার করা হচ্ছে কিনা, বা এমন কিছু ব্যবহার করা হচ্ছে যা খেলে মানুষের শরীরে ক্ষতি হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু দেখা হয় বিভিন্ন গবেষণাগারে। ঠিক আছে? তারপরে সরকারের তরফ থেকে কিন্তু সেগুলোকে ছাড়পত্র দেওয়া হয়। বড় বড় যে হোটেল রেস্টুরেন্ট রয়েছে, সেগুলোতে কিন্তু মাঝে মাঝেই এই খাদ্য দপ্তরে বিভিন্ন দেখবে পুলিশ রয়েছে বা বিভিন্ন পোস্টিং রয়েছে, তারা কিন্তু মাঝে মাঝে গিয়ে হানা দেয় এবং দেখে যে খাদ্যের গুণগত মান ঠিক হয়েছে কিনা। যদি খাদ্যের গুণগত মান ঠিক না হয়, পচা বা নোংরা খাবার যদি আমরা খেয়ে যাই, তাহলে কি হবে? বহুদিন ধরে ফ্রিজে ফ্রিজিং করা একটা মুরগির মাংস আমরা খেলাম, ধরো প্রায় ১ মাস ২ মাস ধরে ফ্রিজিং করা রয়েছে, তাহলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে। তাহলে এই যে জিনিসগুলো দেখভাল করার জন্য কিন্তু বিভিন্ন রকম খাদ্য দপ্তরের পুলিশ রয়েছে এবং বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে কিন্তু গবেষণার মাধ্যমে খাদ্যের যে গুণগত মান, সেই গুণগত মান ঠিক আছে কিনা সেটাও লক্ষ্য করা হয়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো, সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনীতি গ্রহণ করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু সব প্রশ্ন আসতেই পারে যে পশ্চিমবঙ্গ সরকার কত সালে খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্পটাকে, সেই শিল্প নীতিটাকে গ্রহণ করেছে। অর্থাৎ এই যে খাদ্য প্রক্রিয়াকরণ একটা শিল্প হতে পারে, সেই শিল্পটাকে গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার, সেটা কবে? ২০১১
সালে, তাই তো? আচ্ছা, বর্তমানে এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু দিনের পর দিন বেড়েছে, তার একটাই কারণ সরকারি যে বিভিন্ন প্রয়াস, তার ফলে যে ছোট ছোট ব্যবসায়ী যারা আহ, খুব আর্থিক দিক থেকে দুস্থ, তাদের কিন্তু অর্থ সাহায্যের মাধ্যমে তাদের বিভিন্ন ছোট ছোট ফুড পার্কে কাজ দেওয়া বা খাদ্য প্রক্রিয়াকরণ বা প্যাকেজিং শিল্পের সাথে কিন্তু যুক্ত করা সম্ভব হয়েছে। এর ফলে কিন্তু বর্তমানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনীতি পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে ত্বরান্বিত হয়েছে। আচ্ছা, এইবারে আমরা দেখব সমস্ত জিনিস কিন্তু দেখলাম, বেশিরভাগ জিনিস খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে। এবারে আমরা দেখব যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কিছু সমস্যা এবং তা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা একটু আমরা দেখব। প্রথমেই আমরা দেখব যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি কি কি, তারপরে সম্ভাবনায় আসবো, ঠিক আছে? ১ নম্বর, দেখো, আমাদের দেশ ও রাজ্যে উৎপাদিত খাদ্যদ্রব্যের গুণগত মান উন্নত অন্যান্য দেশের তুলনায় কিন্তু অনেকটা পিছিয়ে। আচ্ছা, আমাদের দেশে যে খাদ্য উৎপাদন হচ্ছে বা প্যাকেজিং রয়েছে, সেটা কিন্তু বিদেশে বা অন্যান্য দেশের তুলনায় কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। কারণ দেখো, বিদেশে যে প্যাকেটিং সিস্টেম রয়েছে বা প্যাকেজিং সিস্টেম রয়েছে, সেগুলো কিন্তু খাদ্যের গুণগত মান বজায় থাকে। কিন্তু আমাদের এখানে ছোট বড় অসংখ্য কোম্পানি মুনাফা লাভের আশায় বা টাকা বেশি ইনকামের আশায় খাদ্যের গুণগত মান না যাচাই করে কিন্তু সেগুলোতে প্যাকেটিং করে মার্কেটে বিক্রি করছে। বিভিন্ন ধরনের চিপসের, লোকাল যে চিপসের প্যাকেট, তারপরে বিভিন্ন যে ছোট ছোট কোম্পানি যেগুলো মাছ, বিভিন্ন ফল ডেলিভারি দিচ্ছে মানুষজনকে, সেগুলো কিন্তু অতটা ভালো করে প্যাকেটিং না হওয়ার জন্য আমাদের দেশ কিন্তু বর্তমানে পিছিয়ে যাচ্ছে। দুই, কি শিল্পের প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতার অভাব রয়েছে। আমাদের দেশে এই যে শিল্প, যেহেতু নতুন একটি শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, সেহেতু প্রয়োজনীয় দক্ষ ও যে প্রযুক্তিগত যে শিক্ষার অভাব, সেটি কিন্তু লক্ষ্য করা যায় এই শিল্পে। দেখো, যারা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত বা নতুন নতুন বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে যারা রান্না করে, তারা দেখবে তারা সবাই বিভিন্ন কি বিভিন্ন শিক্ষাগত প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা ডিগ্রিধারী, তাই না? হোটেল ম্যানেজমেন্ট তোমরা নাম কিন্তু অনেকেই শুনেছো। সেখান থেকে তারা রান্নার বিভিন্ন প্রকল্প শিখছে বা বিভিন্ন পদ্ধতি শিখে কিন্তু আসছে। কিন্তু এই যে ছোট বড় বিভিন্ন ছোট ছোট কোম্পানি রয়েছে বা ছোট ছোট যে ফুড পার্ক দোকান রয়েছে, সেইগুলোতে কিন্তু শিল্পের প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করা হয় না, এবং দক্ষ মানুষের অভাবে খাদ্যের যে গুণগত মান, সেই গুণগত মানের কিন্তু অভাব লক্ষ্য করা যায়। আচ্ছা, ৩ নম্বর কি বলছে, যে কারখানার গুণগত মান হচ্ছে অনুন্নত এবং উৎপাদনের সময় পুষ্টি ও স্বাস্থ্যের বিষয়টা অবহেলিত হয়। দেখো, এই যে বর্তমানে আমি একটা কথা তোমাদের বললাম যে অতিরিক্ত মুনাফা লাভের আশায়, অর্থাৎ টাকা লাভের আশায় খাদ্যের যে গুণগত মান, সেটি কিন্তু ঠিক রাখা হয় না। দেখবে একটা একটা সামান্য চিপসের প্যাকেট থেকে শুরু করে সমস্ত প্যাকেটিং ব্যবস্থায়, তাতে কত কি পরিমাণ রয়েছে, ধরো কোলেস্ট্রল কত বা তার ক্যালসিয়াম কত, সবকিছুই কিন্তু একটি তার লিস্ট থাকে, তাই না? কিন্তু বর্তমানে বিভিন্ন যে কোম্পানি, সেগুলো কিন্তু মানুষের পুষ্টি এবং স্বাস্থ্যের যে বিষয়টা, সেটি কিন্তু অবহেলিত হয়। তার ফলে আমি তোমাদের একটু আগেই বললাম যে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের পুলিশ রয়েছে যারা, বা গবেষণাগার রয়েছে যারা কিন্তু খাদ্যটাকে কি করে, গবেষণা করে দেখে তার যে গুণগত মান ঠিক আছে কিনা, তাই তো? আচ্ছা, নাম্বার ৪, পরিকাঠামো ও প্রচারের অভাবে আমাদের রাজ্যের অনেক ঐতিহাসিক বা ঐতিহ্যশালী খাবার, যেমন মিষ্টি, পিঠে, পুলি, নলেন গুড়ের সন্দেশ বা নলেন গুড়ের মিষ্টি, দেশীয় ও আন্তর্জাতিক বাজার তৈরি হয়নি। কেবলমাত্র পশ্চিমবঙ্গেই কিন্তু এই শিল্পটা গড়ে উঠেছে, বিদেশে কিন্তু তেমন ভাবে এটা গড়ে ওঠেনি। কেন? তেমন ভাবে প্রচার পাচ্ছে না, বা পরিকাঠামোগত যে দিক, সেটি কিন্তু অন্যান্য দেশে বা অন্যান্য জায়গায় কিন্তু তেমন ভাবে গড়ে উঠছে না। আমরা সকলে পিঠে পুলি খাই, খাও তো তোমরা? শীতকালে এই যে সময় আসছে, তখন কিন্তু সবাই পিঠে পুলি, নলেন গুড়ের মিষ্টি খাবে। এই যে এগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু এক প্রকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে পড়ছে, ঠিক আছে? এই শিল্প কেবলমাত্র আমাদের দেশের মধ্যে, পশ্চিমবঙ্গেই চলে। বাইরে বা দেশীয় বা আন্তর্জাতিক বাজারে তেমন ভাবে কিন্তু তৈরি হয়নি। তার কারণ কি? বাজারের অভাবে বা পরিকাঠামো বা প্রচারের অভাবে, ঠিক আছে? তাহলে আহ, আর কি কি সমস্যা তোমার হতে পারে বলে মনে হয় এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্ষেত্রে? বড় বড় কোম্পানি যে রয়েছে, সেখানে যদি মালিক এবং শ্রমিকের মধ্যে অসন্তোষ লেগে যায়, তখন কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে।
তাই তো? এবারে প্যাকেজিং ব্যবস্থা করতে হয়। সেই প্যাকেজিং ব্যবস্থায় যদি অনুন্নত শ্রমিক রাখা হয় তাহলে কিন্তু সে সঠিকভাবে প্যাকেজিংটা করতে পারবে না। এটিও একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আচ্ছা, এবারে আমরা দেখব যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা কি ভবিষ্যতে। দেখো, আমরা কিন্তু প্রথমেই জেনেছি যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু অন্যান্য যে শিল্প বর্তমানে রয়েছে তার মধ্যে সব থেকে বেশি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। কোন শিল্পটা? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তাহলে এই শিল্পের ভবিষ্যতের সম্ভাবনা আছে কি নেই তোমার কি মনে হয়? অবশ্যই আছে, তাই তো? দেখো, বিভিন্ন সমস্যা থাকলেও এই শিল্প অতি দ্রুত হারে বাড়ছে এবং বার্ষিক যে বৃদ্ধির হার সেটি কিন্তু 9%। যত দিন যাচ্ছে তত তৈরি খাবারের চাহিদা বেড়েই চলেছে। অর্থাৎ রেস্টুরেন্ট থেকে খাবার আমরা অর্ডার করছি, কোনো অ্যাপস বা কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু খাবার আমরা খুব সহজে বাড়িতে আনিয়ে নিচ্ছি। সেটা কিন্তু রান্না করা খাবার। বাড়িতে কিন্তু রান্না করছি না, তাই না? আগামী দিনে জীবন ধারণের মান আরো বাড়বে। তাহলে আগামী দিনে মানুষের জীবন ধারণের মান কি হবে? আরো উন্নত হবে তো? তাহলে মানুষের ব্যস্ততাও কিন্তু বেড়ে যাবে। ফলে তৈরি খাবারের চাহিদাও বাড়বে। সঠিক গুণমান বজায় রাখতে পারলেই আগামী দিনে এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। দেখো, অনেকে রয়েছে যারা প্যাকেটিং খাবার খেয়ে কিন্তু সুস্থ বোধ করে না। খেয়ে মনে হয় যে না, খুব একটা ভালো হয়নি। কিন্তু যদি আমি প্যাকেটিং খাবারের মান ভালো রাখি তাহলে কিন্তু, বা এই যে রান্না করা খাবারের মান যদি আমি ভালো রাখি তাহলে কিন্তু ভবিষ্যতে এর বাজার কিন্তু উজ্জ্বল। তার কারণ কি? মানুষ এর জনসংখ্যা দিনের পর দিন বাড়ছে। মানুষ কাজের মধ্যে ব্যস্ততা আহ, দেখাচ্ছে। ছোট ছোট পরিবারে মানুষ ভেঙে যাচ্ছে। ফলে খাদ্যের যা চাহিদা সেটা কিন্তু বাড়ছে। গুণগত মান বজায় রাখলে ভবিষ্যতে এই খাদ্যের যে উৎপাদন সেটিও বাড়বে এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পও কিন্তু বাড়বে। খাদ্য প্রক্রিয়াকরণের সাথে সাথে প্যাকেজিং, হিমায়িতকরণ, কৌটাজাতকরণ প্রভৃতি শিল্পেরও বিকাশ ঘটবে। এই যে বিভিন্ন কৌটার মাধ্যমে বিভিন্ন খাদ্য আসে বা বিভিন্ন প্যাকেটিং ফুড বা জ্যাম জেলি থাকে তো কৌটার মধ্যে। তাহলে এই যে কৌটাকরণ করা, কৌটার থেকে সেগুলো প্রবেশ করানো, সেগুলো কিন্তু প্যাকেজিং এর মধ্যে পড়ছে। হিমায়িত করা, অর্থাৎ খাদ্যকে হিমঘরে নিয়ে রাখা। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু করতে পারলে ভবিষ্যতে উম, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মানুষের কর্মসংস্থানও কিন্তু বাড়বে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আজকের এই ক্লাসটা তোমাদের সাথে এই পর্যন্তই। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এবারে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প থেকে, সেগুলো আমরা একটু চট করে দেখে নেব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১ নম্বর, তোমরা দেখো যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতির কারণগুলো কি কি? তোমরাই বলো আমাকে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলো কি কি? খুব সহজ, বলো। এ কিন্তু পশ্চিমবঙ্গের সাপেক্ষে, ঠিক আছে? তাহলে প্রথমে হবে কাঁচামাল। কারণ পশ্চিমবঙ্গে শাকসবজি, মাছ, মাংস, বিভিন্ন ফল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। ফলে কাঁচামালের সহজলভ্যতার জন্য কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই না? আর কি হতে পারে? চাহিদা। দিনের পর দিন জনসংখ্যা বাড়ছে। ছোট ছোট পরিবারে মানুষ ভেঙে যাচ্ছে। ফলে এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে বিভিন্ন মানুষের খাদ্যের চাহিদা সেটা কিন্তু বাড়ছে, তাই না? দিনের পর দিন মানুষ নতুনত্ব খাবার এর জন্য বিভিন্ন অ্যাপস, বিভিন্ন জায়গা থেকে, রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছে। ফলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু উন্নতি লাভ করছে। এছাড়া বিভিন্ন সরকারি পরিকল্পনা, শিল্পে সরকার এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সরকার তরফ থেকে ঋণ দান ইত্যাদি কারণেও কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নত হচ্ছে। আর কি হতে পারে? রপ্তানির সুযোগ। প্যাকেজিং ব্যবস্থা পশ্চিমবঙ্গ উন্নত হওয়ার সাথে সাথে সেটি কিন্তু মাছ, মাংস শুধু পশ্চিমবঙ্গ নয় বা ভারতবর্ষ নয়, ভারতের বাইরেও কিন্তু রপ্তানি করা হচ্ছে। যার ফলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কিন্তু দিনের পর দিন পশ্চিমবঙ্গে উন্নত লাভ করেছে। ২ নম্বর, বলো তোমরা যে পশ্চিমবঙ্গ সরকার কবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনীতি গ্রহণ করেছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ২০১১ সালে। ভেরি গুড। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনীতি গ্রহণ করেছিল। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার কয়টি ফুড পার্ক নির্মাণ করেছিল? বলো। ভেরি গুড। ১২টি ফুড পার্ক কিন্তু নির্মাণ করেছিল। সেটি মালদা, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় কিন্তু একটি করে ফুড পার্ক নির্মাণ করা হয়েছে। টোটাল ১২টি ফুড পার্ক কিন্তু গড়ে তোলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। নাম্বার ৪, যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি কি কি? এক্ষুনি পড়লাম আমরা। বলো কি কি সমস্যা তোমরা সম্মুখীন হয়েছিলে?
পড়তে গিয়ে? ভেরি গুড। আমাদের দেশের যে দেশ ও রাজ্যে যে উৎপাদিত খাদ্যর তার গুণগত মান অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম, তাই তো? আর কি, দেখো, কলকারখানাগুলোর গুণগত মান অনুন্নয়ন এবং তাদের যে প্রযুক্তি এবং যে রান্নার যে বিভিন্ন উন্নতি সাধন, সেটি কিন্তু তারা ঠিকভাবে করতে পারে না। দক্ষ রান্নি অভাব বা দক্ষ শ্রমিকের অভাবে কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পগুলি বর্তমানে সমস্যার সম্মুখীন হয়েছে। এছাড়া পরিকাঠামোগত অভাব এবং প্রচারের অভাব হচ্ছে। যেমন আমরা পিঠে, পুলি, নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা ইত্যাদি খাই, সেটা কিন্তু কেবলমাত্র পশ্চিমবঙ্গেই আহ, প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত। বাইরে তেমন ভাবে এটা যায় না, কারণ কি, প্রচারের অভাব হয় এবং পরিকাঠামোগত অভাবে কিন্তু এটি হয় না। তাহলে তোমরা কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে বিস্তারিত জানলে, তাই তো? এর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি অন্য যে শিল্প রয়েছে, যেমন পর্যটন শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, কুটির শিল্প, এই শিল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে স্টুডেন্ট, সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। ঠিক আছে? থ্যাংক ইউ ক্লাস।